গোপালের স্ত্রী ছিল ভীষণ খরচে। গোপাল যা কিছু উপার্জন করত সব কিছুই এনে স্ত্রীর হাতে দিত, কিন্তু মাস শেষ হবার আগে সমস্ত টাকা ফুরিয়ে যেত। এই নিয়ে গোপাল এবং তার গিন্নির মধ্যে প্রায় কথা কাটাকাটি লেগে থাকতো। এই রকমই একদিন এই নিয়ে তর্কাতর্কি হচ্ছে। তখন হঠাৎ গোপাল বলে, আমার তো মাঝে মাঝে চিন্তায় ঘুম আসে না যে আমার যদি হঠাৎ কিছু হয়ে যায় তাহলে তুমি ছেলেটাকে নিয়ে তো পথে বসবে, রাস্তায় বাটি নিয়ে ভিক্ষা করতে হবে। তখন গোপালের গিন্নি তেড়ে মেরে জ্বলে উঠে বলে, তা সেরমই হয় যদি দশা, তাহলে তুমি আগে মরো, তারপরে আমি দেখছি কি দশা হয় আমার। তখন গোপাল বলে, আচ্ছা এ কথা বললে তো ঠিক আছে, আমি আগামী কিছুদিনের জন্যে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাব। তুমি ভেবে নিও যে আমি মারা গেছি, আর আমিও দেখব আমার অবর্তমানে তুমি কিভাবে সংসার চালাও। আমি কিন্তু যাবার সময় 1 টাকাও দিয়ে যাব না। গোপালের স্ত্রী বলে, ঠিক আছে, দেখে নিও। পরের দিন গোপাল কথা মতো বেরিয়ে পড়ে। সে গিয়ে আশ্রয় নেয় 2-3 গ্রাম পরে তারই এক বন্ধুর বাড়িতে। কিন্তু সে লোক মারফত খবর রাখে যে তার গিন্নি এবং ছেলের কি অবস্থা হচ্ছে। এদিকে গোপালের গিন্নি কোনো অংশে কম যায় না, সে গোপালের বউ বলে কথা। সে একটি পুরনো ছেঁড়াফাটা শাড়ি পরে নেয় এবং মাথার চুল একটু উস্কো খুস্কো করে নিয়ে গিয়ে হাজির হয় রাজসভায় রাজামশাইয়ের সামনে। এক হাত ঘোমটা দিয়ে সে এক কোণে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে রাজামশাইয়ের চোখ পড়ে ওই ভদ্রমহিলার ওপর। তখন তিনি সভার বাকিদের কাছে জানতে চান, কে এই ভদ্রমহিলা? দেখে তো বেশ ভালো ঘরেরই মনে হচ্ছে, আজ হয়তো পরিস্থিতির শিকার হয়ে তার এই অবস্থা হয়েছে। তখন ঘোমটাটা একটু তুলে গোপালের স্ত্রী বলে, আজ্ঞে রাজামশাই, আমি আপনার ভাঁড়ের স্ত্রী। তখন রাজামশাই বলে, সে কি, তোমার এই অবস্থা কেন? তখন সে বলে, আপনার ভাঁড়মশাই কাল রাত্রিরে শিঙা ফুঁকেছেন। এ কথা শুনে মহারাজ ভাবেন যে গোপাল গত হয়েছে। এই ভেবে হতাশ হয়ে পড়ে এবং তার চোখ থেকে জল গড়াতে থাকে, এবং তিনি তার অর্থমন্ত্রীকে নির্দেশ দেন যে তাকে 500 টাকা দিয়ে দেওয়ার জন্যে। মহারাজের কথা মতো গোপালের স্ত্রীর হাতে 500 টাকা তুলে দেওয়া হয় এবং মহারাজ বলেন, এই টাকা দিয়ে আপাতত তুমি সমস্ত কাজকর্ম সারো, আমি প্রয়োজনে আরও দেবো, তোমার কোনো চিন্তা নেই। এই বলে গোপালের স্ত্রী সেখান থেকে বিদায় নেয় এবং বাড়ি গিয়ে দেখে উঠোনে গোপাল দাঁড়িয়ে আছে। সে তখন বলে, এ কি, তুমি যে এত তাড়াতাড়ি ফিরে এলে? তখন গোপাল বলে, আমার আর তোমার বুদ্ধির ওপর কোনো অবিশ্বাস নেই। আমি বুঝে গেছি যে আমার অবর্তমানেও তুমি খোকাকে নিয়ে ঠিক চালিয়ে দিতে পারবে, তাই জন্য আর আমি বাইরে থেকে কি করব, তাই ফিরেই এলাম। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। গোপালের স্ত্রী এইরম কথা বলে টাকা নিয়ে আসার পর থেকে গোপাল লজ্জায় রাজসভার দিকে যেতেও পারছে না। কি করবে, সে বাড়িতেই বসে আছে এবং মহারাজের অনুদানে তার বেশ ভালোই চলে যাচ্ছে। হঠাৎ একদিন গোপালেরই এক প্রতিবেশী গিয়ে মহারাজের কানে খবর দেয় যে গোপাল দিব্যি বেঁচে আছে মহারাজ, গোপালের কিচ্ছু হয়নি, সে বহাল তবিয়তে বসে বসে ঘরে বসে ঘুমাচ্ছে আর খাচ্ছে। এই কথা শুনে মহারাজ চরম ক্রুদ্ধ হন। তিনি বলেন, বেটা গোষ্ঠীবর্গ মিথ্যেবাদী, গোপাল আমার থেকে মিথ্যে বলে টাকা নেয়, কখনো ছেলে এসে বলছে বাবার কৃষ্ণপ্রাপ্তি হয়েছে এই বলে টাকা নিচ্ছে, বউ এসে বলছে শিঙা উল্টেছে এই বলে টাকা নিচ্ছে। মহারাজ বলেন, ওদের এইরূপ দুঃসাহসিক আচরণ আমি আর সহ্য করব না, আমি এখনই এর একটা বিহিত করব। এই বলে তিনি 2-4 জন সভাসদ নিয়ে গিয়ে হাজির হন গোপালের বাড়িতে। বাড়িতে প্রবেশ করার আগেই গোপাল জানলা দিয়ে দেখে নিয়েছিল মহারাজ এদিকেই আসছেন। তখনই সে একটি বড় আকারের শিঙা নিয়ে ফু ফু করে বাজাতে আরম্ভ করে দেয়। সেই মুহূর্তে মহারাজ তার বাড়িতে প্রবেশ করে এবং মহারাজ জিজ্ঞেস করেন, কি ব্যাপার তোমাদের, কি হয়েছে তোমার? তখন গোপাল বলে, কি আর হবে, এই যে মহারাজ শিঙা ফুঁকছি। তখন মহারাজ বলেন, এই সমস্ত চালাকি তোমরা অন্য কারোর কাছে করবে, আমি তোমাদের সমস্ত ব্যাপার আমি বুঝে গেছি। তোমাদের গোটা পরিবারেরই একটাই উদ্দেশ্য, কিভাবে আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকে অর্থ আদায় করা যায়। তখন গোপাল জিভ বার করে বলে, না না মহারাজ, আমাদের এরম কোনো উদ্দেশ্য নেই, আপনি আমাকে ভুল ভাবছেন। এই বলে গোপাল তখন পুরো ঘটনাটা মহারাজকে জানায়। মহারাজ সমস্ত শুনে বলে,
সে ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু কোনো না কোনোভাবে তো আমিই বোকা বেনে যাই, তাই না? তখন গোপাল হাত জোড় করে বলল, মহারাজ, এবারের মতন আমাকে ক্ষমা করে দিন। তার সাথে সাথে তার স্ত্রীও বলল, হ্যাঁ মহারাজ, এই ভুল আমাদের আর কখনো হবে না। তখন মহারাজ বললেন, ঠিক আছে ঠিক আছে, এখন তুমি জামা কাপড় পরে তৈরি হয়ে নাও এবং আমার সঙ্গে রাজসভায় চলো। অনেক দিন ছুটি খেয়েছো বাড়িতে বসে বসে। তারপরে গোপাল মহারাজের কথা মতো তৈরি হয়ে তার সঙ্গেই দুজন মিলে একসঙ্গে রাজসভার দিকে গমন করলেন। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।